আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মধ্য গাজার নেতজারিম অক্ষের আকাশে অ্যাটাক ড্রোন ওড়ানোর সময় একটি আরবি কবিতা পড়ছিলেন এক ফিলিস্তিনি যোদ্ধা। কবিতার অর্থ হলো, সময়ের প্রান্তে লিখে রেখো, আমরা মর্যাদা সম্পন্ন মানুষ, সবচেয়ে সম্ভ্রান্ত গোত্র। তারা আমাদের ভূমির সব পাম গাছ পুড়িয়ে দিক, আমরা নতুন পাম গাছ হয়ে আরও উপরে উঠে দাঁড়াবো। তারা আমাদের সব মিনার ভেঙে ফেলুক, আমরাই তো মিনার। তো শোনো আজানের শব্দ, আল্লাহু আকবার। কবিতাটি সম্পন্ন করে তিনি মধ্য গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর তৈরি একটি সুরক্ষিত সামরিক অঞ্চলের দিকে ড্রোনটি ছেড়ে দেন। ইসরায়েলি গণহত্যা, বেসামরিক লোকজনকে এলাকা ছাড়ার নির্দেশ, কঠোর ফিলিস্তিনি প্রতিরোধ, উত্তর গাজার জাইতুন এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের বড় অভিযান, প্রাণ জাগানিয়া নতুন আরবি কবিতা, সব মিলিয়ে যুদ্ধের ৩২২তম দিনটি ছিল ঘটনাবহুল। হামাসের আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, শুক্রবার তারা গাজা সিটির আল জাইতুন এলাকার দক্ষিণে অনুপ্রবেশ করা শত্রু বাহিনীর সঙ্গে প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হন। এতে সেনা সদস্যদের অনেকেই হতাহত হন। এরপর লাশ এবং আহত সেনাদের সরিয়ে নিতে একটি ইয়াসুর হেলিকপ্টার অবতরণ করে। এদিন তারা দক্ষিণ গাজার রাফা শহরের আবু আল দাক্কা জংশনের পাশে আল ইয়াসিন 105 এবং ট্যান্ডেম শেলের মাধ্যমে 4টি জায়নবাদী মার্কাভা ট্যাঙ্কে আঘাত করেন। তাছাড়া অ্যান্টি ফোর্টিফিকেশন টিবিজি শেলের মাধ্যমে কামাল আদওয়ান স্কুলের ভেতরে অবস্থান নেওয়া জায়নবাদী বাহিনীর ওপর হামলা করেন তারা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেও যুদ্ধ হয়, সেখানে বেশ কয়েকজন সেনা নিহত এবং আহত হন বলে নিশ্চিত করেছে আল কাসাম। যুদ্ধক্ষেত্রগুলো থেকে ফিরে তাদের যোদ্ধারা জানান, তাল আল সুলতানের আবু সুলতান জংশনের পাশে আল ইয়াসিন শেলের মাধ্যমে আরেকটি মার্কাভা ট্যাঙ্কে আঘাত করেন তারা। এদিন একটি জটিল অভিযানের কথা জানিয়েছে হামাসের সামরিক শাখা। গাজা সিটির আল জাইতুনে স্টার ফ্যাক্টরির পাশে অগ্রসরমান শত্রু সেনাদের কয়েকটি গাড়িতে আল ইয়াসিন শেলের মাধ্যমে হামলা চালান তারা। এরপর ইসরায়েলি পদাতিক বাহিনী একটি বাড়ির দিকে এগোতে থাকলে আগে থেকে পুঁতে রাখা কয়েকটি অ্যান্টি পার্সোনেল ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায়ও প্রাণহানির ঘটনা ঘটে এবং হেলিকপ্টার এসে লাশ ও আহতদের সরিয়ে নেয়। শুক্রবার বেশ কয়েকটি বড় হামলা পরিচালনা করেছে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস। আল জাইতুনে ঢুকে পড়া জায়নবাদী সেনাদলের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হন তারা। এ সময় সেনাদল এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে বেশ কিছু মর্টার শেল নিক্ষেপ করা হয়। গাজা সিটির তাল আল হাওয়াই কলেজের পেছনে হানা দেওয়া শত্রু সেনাদের উপর একেবারে কাছাকাছি থেকে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করেন কুদসের যোদ্ধারা। এই ঘটনায় শত্রু সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। তাছাড়া তারা আশদোদ, আসকালান এবং গাজা এনভেলপের ইহুদি বসতিগুলোতে 2 দফায় রকেটের বেশ কয়েকটি ব্যারেজ নিক্ষেপ করেন। এদিন দক্ষিণ ইসরায়েলের জিকিম সামরিক ঘাঁটিতেও বেশ কিছু হেভি ক্যালিবারের মর্টার শেল নিক্ষেপ করে আল কুদস। নতুন করে বেশ কয়েকজন সেনা হারানোর কথা স্বীকার করে নিহত সেনাদের নতুন সংখ্যা প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার তাদের দেওয়া তথ্য অনুযায়ী গত বছরের 7 অক্টোবর থেকে এই পর্যন্ত তাদের 695 জন সেনা নিহত হয়েছেন। সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, 27 অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে নিহত হন 332 জন। 7 অক্টোবরের পর থেকে 4357 সেনা আহত হওয়ার তথ্য জানিয়েছেন তারা বলেছেন, এর মধ্যে 2232 জন সেনা আহত হন স্থল অভিযানে। ইসরায়েলি কর্মকর্তারা এই হতাহতের ঘটনাকে মারাত্মক এবং অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেন। তবে হামাস যোদ্ধারা বলেছেন, ইসরায়েলি সেনাদের হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। তেল আবিব তার ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না। ফিলিস্তিনিদের সমর্থন এবং লেবাননের শহরগুলোতে ইসরায়েলি হামলার জবাবে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে আরও 14 দফা হামলা চালিয়েছে। সংগঠনের মিডিয়া ইউনিট শুক্রবার ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন অভিযান নিয়ে 15টি বিবৃতি দিয়েছে। অনেক হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছেন তারা। নাম গোপন করা অস্ত্রের মাধ্যমে মেরন মিলিটারি ঘাঁটির এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম ধ্বংস করে দিনের অভিযান শুরু করেন তারা। এ সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শুনতে পান। এরপর ইসরায়েলের আল মালিকিয়া মিলিটারি সাইট এবং সীমান্তে শত্রু সেনাদের একটি অবস্থানে হামলা করে হিজবুল্লাহর আর্টিলারি ইউনিট দুপুরে এক ঝাঁক রকেট দিয়ে আঘাত হানেন আল আলম মিলিটারি সাইটের ইসরায়েলি আর্টিলারি অবস্থানগুলোতে। বিকেলে আল সুমাকা এবং এই জেইতিম মিলিটারি সাইটেও আঘাত করে হিজবুল্লাহ। সন্ধ্যায় হামলা চালানো হয় মেতুলা সাইটের জায়নবাদী সেনাদল এবং সেখানে স্থাপিত স্পাইওয়ারে। এরপর 5 মিনিটের ব্যবধানে হাদাব ইয়ারুন এবং রামিম ব্যারাকে হামলা করেন লেবানিজ যোদ্ধারা। সন্ধ্যায় আল মালিকিয়া আবার হামলা চালানো হয়। এ সময় আল আদাব মিলিটারি সাইটের স্পাইওয়ারে আঘাত হানে হিজবুল্লাহর আর্টিলারি ইউনিট। সন্ধ্যা 7:30টায় তাদের আর্টিলারি হামলায় জারিদ ব্যারাক ক্ষতিগ্রস্ত হয়। এরপর ইফতাহ ব্যারাক এবং কিরিয়াত সমন্বয়ে গ্র্যাড রকেটের ঝাঁক নিক্ষেপ করা হয়।
হামলা অব্যাহত থাকে শনিবার সকালেও। সীমান্তের ৩০ কিলোমিটার ভেতরে ইবিলিন এবং তামারা শহরে সাইরেনের শব্দ শোনা যায়। সেখানে ড্রোন হামলা হয় বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। হিজবুল্লাহ জানিয়েছে শুক্রবার লেবাননে ইসরায়েলি হামলায় তাদের ৭ যোদ্ধা এবং এক শিশু নিহত হন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি তেল ট্যাঙ্কার লক্ষ্য করে ইসরায়েল বিরোধী অভিযানের ভিডিও প্রকাশ করেছে। পাশাপাশি শিপিং কোম্পানিগুলোকে ইয়েমেনি বাহিনীর নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য সতর্ক করেছেন তারা। শুক্রবার প্রকাশিত ফুটেজে গ্রিক পতাকাবাহী একটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটতে দেখা গেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, আমাদের বাহিনী গ্রিক জাহাজ সুনিয়নকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মালিক কোম্পানি ইসরায়েলি বন্দরগুলোর একটিতে প্রবেশ করে ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে। বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী শত্রু যতক্ষণ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন এবং অবরোধ অব্যাহত রাখবে, ততক্ষণ ইসরায়েল অভিমুখী মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান শুক্রবার বলেছেন, ফিলাডেলফি ও নেতজারিম করিডর এবং রাফা ক্রসিংয়ে ইসরায়েলের অব্যাহত নিয়ন্ত্রণকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন তারা। আল মায়াদিনকে তিনি বলেন, আর নতুন আলোচনা নয়, হামাস চায় আগে সম্মত প্রস্তাবের বিষয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হোক। হামাস এখনও ইসরায়েলি অবস্থানের বিষয়ে সুনির্দিষ্ট প্রতিক্রিয়া পায়নি জানিয়ে হামাদান বলেন, তারা মধ্যস্থতাকারীদের সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপন করা এবং ২রা জুলাই হামাসের সম্মতি দেওয়া প্রস্তাবে ইসরায়েল সম্মত কিনা এটি সরাসরি শোনার অপেক্ষা করছেন তারা। হামদান স্পষ্ট করেন, আগামীকাল আমরা ২টি অপশন বেছে নেব। প্রথমটি হলো, ইসরায়েল যদি আগের প্রস্তাবে সম্মতি দেয়, আমরা এর বাস্তবায়ন নিয়ে আলোচনা করব। দ্বিতীয়টি হলো, তারা যদি প্রস্তাব গ্রহণ না করে, আমরা আমাদের অবস্থান তাদের জানিয়ে দেব। গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে হামাস নেতা বলেন, নিজেদের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সমর্থন বাড়াতে যুদ্ধবিরতি আলোচনার ইতিবাচক পরিবেশকে কাজে লাগাতে চাচ্ছেন তারা। বাইডেন বলেছেন, মধ্যস্থতাকারীরা সমাধানের কাছাকাছি উপনীত হয়েছেন, অথচ তা সত্য নয়। সিএনএনের খবরে বলা হয়, ফিলাডেলফি করিডর নিয়ে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। প্রস্তাবটি হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের কাছে মিশর পৌঁছে দেবে বলে জানিয়েছে হিব্রু সংবাদ মাধ্যমটি। বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে মিশরের প্রতিনিধিদের বৈঠক হয়। সেখানে এই নতুন প্রস্তাব দেওয়া হয়। সিএনএন জানায়, এই কৌশলগত করিডর বরাবর বর্তমানে অবস্থান করা সেনা সংখ্যা এবং সামরিক পোস্ট কমিয়ে নতুন প্রস্তাবের একটি মানচিত্র দেওয়া হয়। এর আগে এই ধরনের মানচিত্রকে নন স্টার্টার অভিহিত করে মিশরীয় আলোচকরা প্রত্যাখ্যান করেছিলেন এবং এই ধরনের মানচিত্র হামাসের কাছে হস্তান্তরে অস্বীকৃতি জানিয়েছিলেন। ফিলাডেলফি হচ্ছে ১৪ কিলোমিটার ব্যাপী মিশর গাজার সীমান্তের এপার ওপার কল্পিত সরু করিডর। বর্তমানে এটি নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই নিয়ন্ত্রণই সমাধানের সবচেয়ে বড় বাধা হিসেবে বিবেচিত হচ্ছে। হামাসের দৃঢ় অবস্থান থেকে এটি স্পষ্ট যে তারা ইসরায়েলের এই হ্রাসকৃত উপস্থিতিও মানবেন না। তারা উপত্যকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার ছাড়া কোনো চুক্তি করবেন না বলে বারবার বলে আসছেন। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশকে বিপর্যয়ের দিকে এগিয়ে নিয়েছেন। তিনি হামাসের কাছ থেকে জিম্মিদের উদ্ধার করতে চান না এবং যে কোনো সময় যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যেতে পারে। শুক্রবার ইসরায়েলি দৈনিক হারেৎজে এক নিবন্ধে ওলমার্ট নেতানিয়াহু এবং অর্থমন্ত্রী বেজালেল স্ট্রোমিটিচের ব্যাপক সমালোচনা করে বলেন, এই দুজন ইসরায়েলকে এমন একটি অবস্থানে নিয়ে যেতে যাচ্ছেন যেখানে দেশকে একই সঙ্গে একাধিক রণক্ষেত্রে লড়তে হবে। এহুদ ওলমার্ট উল্লেখ করেন, গাজা উপত্যকা এবং লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তর সীমান্তে যে যুদ্ধ চলছে তাতে ইয়েমেনের হুথি, সিরিয়া এবং ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মতো অন্য পক্ষগুলোকে জড়িত হলে একটি ব্যাপক সংঘাতের ঝুঁকি রয়েছে। ওলমার্টের মতে এই ধরনের দৃশ্যকল্প ইসরায়েলের জন্য একটি সত্যিকারের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ব্যাপক ইসরায়েলি সেনা এবং বসতি স্থাপনকারীর প্রাণহানির ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে ইসরায়েলি অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের অবস্থানের গুরুতর পতন ঘটতে পারে। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, নেতানিয়াহুকে অবশ্যই তার ঘোষিত লক্ষ্য সম্পূর্ণ বিজয় পরিত্যাগ করা এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। পরের বিষয়টি বেছে নিলে সমাধানের জন্য যুক্তিসঙ্গত সময়সীমা ছাড়াই বহু ফ্রন্টে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। নেতানিয়াহু যদি যুদ্ধবিরতি আলোচনা বিনষ্ট করার চেষ্টা করেন তাহলে প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট, সেনাপ্রধান হার্জি হালেভি, শিনবেদ প্রধান রনেন বার এবং মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়ার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন ওলমার্ট। গাজায় হামাসের বন্দিদশা থেকে মুক্ত ইসরায়েলি নারী নোয়া আরগামানি শুক্রবার বলেছেন, তিনি যে আঘাত পেয়েছেন সেটা হামাসের আক্রমণ থেকে নয়, বরং তাকে উদ্ধারের সময় ইসরায়েলিরা যে বিমান হামলা চালিয়েছিল তা থেকে হয়েছে।
এর আগে বুধবার টোকিওতে G7 দেশগুলোর কূটনীতিকদের সামনে কথা বলার সময় আরগামানি বন্দিদশায় তার অবস্থা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। গত 7 অক্টোবর থেকে তিনি হামাসের হাতে বন্দী ছিলেন। বুধবার তার বরাতে যেসব বক্তব্য প্রকাশিত হয়েছে তার কিছু অংশ ভুল এবং বিভ্রান্তিকর বলে দাবি করেন তিনি। ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত খবরের অসঙ্গতি তুলে ধরে আরগামানি সুস্পষ্টভাবে বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা তাকে প্রহার করেননি কিংবা তার চুল কেটে দেননি। ইসরায়েলি বিমান বাহিনীর এক পাইলট দেয়াল গুঁড়িয়ে দিলে আমি আহত হই। আমি 7 অক্টোবর হামলার শিকার। আমি মিডিয়ার হাতে আবারও শিকার হতে চাই না। ইসরায়েল গত জুনে গাজার নুসেইরাত এবং দেইর আল বালা উদ্বাস্তু শিবির থেকে আরগামানিকে উদ্ধার করে। অভিযানের সময় অন্তত 236 ফিলিস্তিনি নিহত হন। আরগামানি বলেন, এটা আশ্চর্য ঘটনা, কারণ আমি 7 অক্টোবর বেঁচে গিয়েছিলাম। আমি এই বোমা হামলায় বেঁচে গিয়েছি, উদ্ধারের সময়ও বেঁচে গিয়েছি। তিনি গাজায় আটক বাকি বন্দীদের মুক্তির উপর জোর দেন। আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ এবং মধ্য গাজায় শুক্রবার রাতের ইসরায়েলি হামলায় অন্তত 37 ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে, ত্রাণের অভাবে গাজায় কঠিন মানবিক পরিস্থিতি বিরাজ করছে। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, 7 অক্টোবর থেকে এই পর্যন্ত হামলায় অন্তত 40,265 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে তালেবান সরকারের নিযুক্ত কূটনীতিককে গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের একজন কর্মকর্তা জানিয়েছেন, চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে তালেবানের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করল আরব আমিরাত। খবরে বলা হয়, গত বছর থেকে আবুধাবিতে কনসুলেট পরিচালনা করছেন আফগান কূটনীতিকরা, তবে তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি ছিল না। ওই কর্মকর্তা বলেন, আফগানিস্তানের রাষ্ট্রদূতকে গ্রহণ করার মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে সেতুবন্ধন রচিত হলো। এতে আফগানিস্তানের উন্নয়ন এবং পুনর্গঠনে আমিরাতের সহায়তা সুদৃঢ় হবে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালেবান যখন ক্ষমতায় ছিল, তখন ওই সরকারকে মাত্র 3টি দেশ স্বীকৃতি দিয়েছিল, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত একটি। বর্তমানে তালেবান সরকারকেও আমিরাত স্বীকৃতি দেবে কিনা সে ব্যাপারে কর্মকর্তা নিশ্চিত করে কিছু বলেননি। 3 বছর আগে তালেবান সরকার নতুন করে আফগানিস্তানের ক্ষমতায় এসেছে, তবে এই সরকারকে এখনও কোনো দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। এর আগে একমাত্র চীন তালেবানের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। এবার দ্বিতীয় দেশ হিসেবে আরব আমিরাত তালেবানের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করল। এছাড়া আনুষ্ঠানিক স্বীকৃতির বাইরে পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশে তালেবান সরকারের কূটনীতিকরা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা মৌলভী বদরুদ্দিন হাক্কানিকে আমিরাতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।